শুরুতেই জানিয়ে দেব, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা আসছে চূড়ান্তভাবে বিএনপির হাত ধরে নাকি আন্তর্জাতিক সূত্রে ঘুরে যাচ্ছে রাজনৈতিক মোড়, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। বাংলাদেশের সমকালীন রাজনৈতিক প্রেক্ষাপটে উঠে আসছে নানা সমীকরণ। সাক্ষাৎকারে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় দেশের বর্তমান পরিস্থিতি, নির্বাচন এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে দলের অবস্থান জানিয়েছেন। ডয়েচ ওয়েলের সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় বলেন, যেখানে প্রধান রাজনৈতিক শক্তিগুলোকে প্রশাসনিক চাপে নির্বাচনের বাইরে রাখা হয়, সেখানে জনমতের প্রতিফলন ঘটা অসম্ভব বলে দাবি তার। শেখ হাসিনার রাজনীতিতে ফিরবেন কিনা সে বিষয়ে উপস্থাপকের প্রশ্নে জয় জানান, তিনি অনেক আগেই রাজনৈতিক অবসর চেয়েছিলেন। রাজনীতিতে ফেরা একান্তই শেখ হাসিনার ব্যক্তিগত সিদ্ধান্ত জানিয়ে তার রাজনীতিতে ফেরা নিয়ে সংশয় প্রকাশ করেন জয়। জানান, এই বিষয়ে হাসিনার উপর পারিবারিক কোনো চাপ নেই, তিনি ফিরলে নিজ সিদ্ধান্তেই ফিরবেন। এছাড়াও ব্যক্তিগতভাবে সরাসরি রাজনীতিতে নামার কোনো পরিকল্পনা নেই বলেও জানান জয়। জানিয়ে দেব, ইউনূসের সহকারীর দুর্নীতি ফাঁস, শাস্তির ভয়েই পালিয়েছেন বিদেশে, থাকছে বিস্তারিত প্রতিবেদন। দুর্নীতির অভিযোগ মাথায় নিয়েই দেশ ছেড়ে গেলেন সদ্য বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন দুদক। তদন্তের আওতায় থাকা এমন একজন ব্যক্তি কিভাবে বিদেশে পাড়ি জমালেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। জানিয়ে দেব, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকারীদের ফেরত পাঠানো নিয়ে যা বলল ভারতকে ফেরত পাঠাবে নাকি নতুন কৌশল শেখ হাসিনা, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। নয়াদিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ বিষয়ে প্রশ্ন উঠলেও স্পষ্ট উত্তর দেননি মুখপাত্র রণধীর জয়সওয়াল। সাংবাদিকরা জানতে চেয়েছিলেন পশ্চিমবঙ্গে আটক দুই বাংলাদেশি আসামিকে কিভাবে বাংলাদেশে ফেরত পাঠানো হবে, কিন্তু সরাসরি কোনো প্রতিশ্রুতি না দিয়ে মুখপাত্র কেবল বলেন, এ বিষয়ে পশ্চিমবঙ্গ পুলিশ ইতিমধ্যেই বিবৃতি দিয়েছে এবং তদন্ত চলছে, ফলে বিষয়টি নিয়ে তিনি আর কিছু বলতে চান না। সর্বশেষ জানিয়ে দেব, এদিকে আবারও মর্মান্তিক দুর্ঘটনায় বাগেরহাটের মংলা পৌর শহরে একই পরিবারের 9 জনের জানাজা, পাশাপাশি দাফন সম্পন্ন, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। একদিন আগেও যে বাড়িতে ছিল হাসি, আনন্দ আর উৎসবের আমেজ, কয়েক ঘন্টার ব্যবধানে সে বাড়ি শোকে স্তব্ধ। বিয়ের সাজে নতুন জীবন শুরুর কথা ছিল মিতুর, কিন্তু নিয়তির নির্মম পরিহাস। বাবার বাড়ি থেকে বিদায় যে তার শেষ যাত্রা হবে কে জানতো। খুলনার কয়রা উপজেলার নাকশা গ্রাম থেকে বউ নিয়ে বৃহস্পতিবার বিকেলে মোংলার সেলাবনিয়া নিজ বাড়িতে ফিরছিল বরপক্ষ। বাগেরহাটের রামপালে পৌঁছালে একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বরযাত্রী মাইক্রোবাসের। মুহূর্তেই দুমড়ে মুচড়ে যায় গাড়ি। ঘটনাস্থলেই নিভে যায় 3টি তাজা প্রাণ। আহত 12 জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর বর কনে সহ একে একে মারা যান। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন ছড়িয়েছে আগামী 26শে মার্চ শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিতে পারেন। এর আগে তিনি ভার্চুয়ালি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। ক্ষমতা হারানোর পর দলীয় নেতাকর্মীদের সঙ্গে এটি হবে তার প্রথম সরাসরি যোগাযোগ। বর্তমানে আওয়ামী লীগের অনেক শীর্ষস্থানীয় নেতা জেল হাজতে বা আত্মগোপনে থাকায় দলের অভ্যন্তরে অসন্তোষ বাড়ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতাকর্মীদের মধ্যে সিনিয়র নেতাদের প্রতি ক্ষোভ প্রকাশ পাচ্ছে। সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত আশাবাদ প্রকাশ করে বলেছেন, আগামী 2 থেকে 3 মাসের মধ্যে আওয়ামী লীগ পূর্ণাঙ্গভাবে দেশের রাজনীতিতে ফিরে আসবে। রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জোবায়দা নাসরিন মনে করেন, শেখ হাসিনার এমন উদ্যোগ দলকে টিকিয়ে রাখার একটি কৌশল হতে পারে। তিনি বলেন, বৈঠকটি হলে দেখতে হবে শেখ হাসিনা কী বার্তা দেন, দেশে ফেরার ঘোষণা নাকি নেতাকর্মীদের দিক নির্দেশনা। প্রসঙ্গত, গত 5ই আগস্ট আন্দোলনের মুখে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। বাংলাদেশ সরকার তার পাসপোর্ট বাতিল করলেও ভারত তাকে দীর্ঘমেয়াদী অবস্থানের অনুমতি দিয়েছে। শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাব্য ঘোষণায় তার সমর্থকদের মধ্যে আশার সঞ্চার হয়েছে। অনেকেই মনে করছেন, এই উদ্যোগের মাধ্যমে আওয়ামী লীগ নতুনভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে। অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের মধ্যে প্রথম দেশ ছাড়েন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। আনুষ্ঠানিকভাবে তিনি পদত্যাগ করেননি। তিনি বিদেশ গিয়েছিলেন ছুটি কাটাতে। তারপর আর তিনি দেশে ফিরে আসেননি। দেশ ছাড়ার পর ফেসবুকে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছিলেন তিনি। সেখানে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন। তিনি লেখেন, আমি 1 টাকাও দুর্নীতি করিনি এবং নিজের কাছে সৎ রয়েছি। প্রশ্ন এখানেই, তিনি সৎ থাকলে দেশে ফিরছেন না কেন? কেন আচমকা তিনি এই সিদ্ধান্ত নিলেন? অনেক গুজব আছে ফয়েজ আহমেদ তৈয়ব অন্তর্বর্তী সরকারের ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে উঠেছে গুরুতর অভিযোগ। তিনি মোবাইল কোম্পানির থেকে মোটা টাকা ঘুষ নিয়েছিলেন। অভিযোগ তেমনই। বিদেশ থেকে মোবাইল আমদানির ওপর তিনি আচমকা নিষেধাজ্ঞা আরোপ করেন। অবৈধ ফোন বন্ধের নামে বৈধ ব্যবসায়ীদের হয়রানি করার মতো গুরুতর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনকি বেয়াড়া ব্যবসায়ীদের তিনি গ্রেপ্তারও করেছিলেন। মোবাইল ব্যবসায়ীরা রীতিমতো ক্ষোভে ফুঁসছেন।
আসছেন। এই সব কারণে তৈয়বের ওপরে জারি করা হয়েছিল বিদেশে যাবার ওপরে নিষেধাজ্ঞা। আর তৈয়ব বলছেন তার বিরুদ্ধে তোলা অভিযোগ ভিত্তিহীন, এর কোনো বাস্তব ভিত্তি নেই। ব্যবসায়ীরা আসলে অপরাধের লাইসেন্স চাইছেন, সেটা তার সরকার দিতে চাইছে না বলে তারা ক্ষোভে ফুঁসছে। আসল সত্য কি? তৈয়ব কি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার, নাকি তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সত্য? 3 জায়গা থেকে অর্থ সরিয়েছেন বলে তৈয়বের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস নগদের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে সেখানে নিজস্ব লোক নিয়োগের অভিযোগ রয়েছে পূর্বতন তদারকি সরকারের এই উপদেষ্টার বিরুদ্ধে। ব্যক্তিগত সহকারী আতিক মোর্শেদকে ঘুঁটি সাজিয়ে এই খাত থেকে প্রায় 150 কোটি টাকা সরিয়েছেন বলে অভিযোগ। বিটিসিএল এর অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক প্রকল্প ব্যয় ছিল 165 কোটি টাকা। অভিযোগ রয়েছে এই তৈয়বের হস্তক্ষেপে কোনো কারণ ছাড়াই প্রকল্পের ব্যয় বাড়িয়ে 326 কোটি টাকা করা হয়। বাড়তি টাকা লোপাটের অভিযোগ রয়েছে এই প্রাক্তন উপদেষ্টার বিরুদ্ধে। লাইসেন্স বাণিজ্যেও তিনি বড় রকমের দুর্নীতি করেছেন বলে অভিযোগ রয়েছে। টেলিকম সেক্টরে বিভিন্ন লাইসেন্স দেওয়া ও লাইসেন্স পুনর্বিকরণের মাধ্যমে প্রায় 100 কোটি টাকার দুর্নীতি করেছেন এই উপদেষ্টা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে ভারতের পুলিশ। গত 7 মার্চ দিবাগত রাতে দেশটির পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের STF এর সদস্যরা তাদের বনগাঁও সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করে। এরই মধ্যে তাদের 14 দিনের রিমান্ড মঞ্জুর করেছে ভারতের আদালত। এমন পরিস্থিতিতে এই 2 আসামিকে কিভাবে দেশে ফেরত আনা যাবে তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা। ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে হয়েছে। ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ব্রিফিংয়ে 2টি বিষয় প্রশ্ন ওঠে। শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার আসামিদের বাংলাদেশে বিচারের জন্য ফেরত পাঠানো হবে কিনা বা তাদের সঙ্গে কথা বলার জন্য বাংলাদেশি কর্তাদের অনুমতি দেওয়া হবে কিনা জানতে চাওয়া হলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সরাসরি কোনো জবাব দেননি। রণধীর জয়সওয়াল বলেন, এ বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বিবৃতিতে যা বলা হয়েছে তার বাইরে বাড়তি কিছু বলার নেই। যে বাড়িতে কয়েকদিন আগেও ছিল বিয়ের আনন্দ আর অতিথিদের কোলাহল, সেই বাড়ির উঠানেই এখন 9 জনের লাশ। এক পরিবারের এতগুলো প্রাণ একসঙ্গে নিভে যাওয়ার এই মর্মান্তিক দৃশ্য দেখে চোখের পানি ধরে রাখতে পারছেন না কেউই। জানাজায় উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক আব্দুল বাতেন, পুলিশ সুপার মোহাম্মদ হাসান, রামপাল মোংলা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ রেফাতুল ইসলাম, মোংলা থানার ওসি শাহিনুর রহমান শাহিন, পৌর বিএনপির সভাপতি জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার সহ স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী ড. ফরিদুল ইসলাম শোক প্রকাশ করে বলেন, একটি পরিবারের এতগুলো প্রাণ একসঙ্গে ঝরে যাওয়া অত্যন্ত মর্মান্তিক। এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা শাখার নায়েবে আমির অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ, বাগেরহাট 2 আসনের সংসদ সদস্য মোহাম্মদ মঞ্জুরুল হক রাহাত এবং মোংলা উপজেলা জামায়াতের নায়েবে আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক কোহিনুর সর্দার। জানাজা যেন শোকের মিছিলে পরিণত হয়েছে। মোংলার ইতিহাসে এমন হৃদয়বিদারক দৃশ্য তারা আগে কখনো দেখেননি। পরিবারের স্বজনরা জানান, একদিন আগেও যে বাড়িতে ছিল আনন্দ আর কোলাহল, সবাই ছিল বরযাত্রার অপেক্ষায়, সেখানে এখন শবযাত্রার শোকের মিছিলে। বৃহস্পতিবার গভীর রাতে খুলনা ও বাগেরহাটের রামপাল থেকে নিহতদের লাশ এনে রাখা হয় মোংলার ৭ লেনের ওই বাড়িতে। এরপর থেকেই বাড়িটির উঠান যেন পরিণত হয় শোক সমুদ্রে। অন্যদিকে নিহত নববধূ মার্জিয়া আক্তার মিতু, তার বোন লামিয়া আক্তার, দাদি রাশিদা বেগম ও নানি আনোয়ারা বেগমের লাশ রাতেই নেওয়া হয় খুলনার কয়রায়। আর মাইক্রোবাস চালক নাইম শেখের লাশ বাগেরহাটের রামপালের সিংয়ের বুনিয়ায় নেওয়া হয়েছে। স্ত্রী ও 3 সন্তানসহ পরিবারের 9 জনকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন আশরাফুল রহমান জনি। বারবার কান্নায় ভেঙে পড়ছেন তিনি। ছোট ভাই সাব্বিরের বিয়েতে তিনি পরিবারের সঙ্গে কয়রায় গিয়েছিলেন। পরিবারের সবাই মাইক্রোবাসে উঠলেও তিনি পিছনে মোটরসাইকেলে আসছিলেন, সেই কারণে প্রাণে বেঁচে যান। নিজের চোখেই দেখেছেন স্ত্রী, সন্তান আর প্রিয়জনের মর্মান্তিক দৃশ্য। আপনজনদের হারিয়ে তিনি এখন বাকরুদ্ধ। পরিবারের এতগুলো মৃত্যুর খবর পেয়ে বারবার জ্ঞান হারাচ্ছেন মা আঞ্জুমান আয়রা।